গত কয়েক মাসে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি তৎপরতা বেড়েছে রাজ্যে। জঙ্গি দমন অভিযানে নেমে আসাম পুলিশ যে 12 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 2 জন। এবার সেই 2 জনের সঙ্গে রাজ্যের জেলে বন্দী বেশ কয়েকজন জঙ্গির যোগসূত্র পেয়েছেন গোয়েন্দারা। এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রে। শেখ হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বহু জঙ্গি মুক্ত হয়েছে। তাদেরকেই কয়েকজন সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকেছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। এদিকে কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, তবে এখনো সংকট কাটেনি সুজয় কৃষ্ণ ভদ্রের। ইয়াম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জেলেই অচৈতন্য হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী সময়ে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে। অন্যদিকে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার মিসড কল আন্দোলনে জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনকাণ্ডের পর 4 মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো ন্যায় বিচার মেলেনি। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আর্যিকর আন্দোলন জিইয়ে রাখতে এবার মিসড কল আন্দোলনের সাথে জুনিয়র ডাক্তাররা বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যাপারে জানিয়েছেন তারা। সেই সঙ্গে 1800-1212-916 এই নম্বরে মিসড কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন ওই চিকিৎসকেরা। যে মানুষকে পরিষেবা থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত রাখা, ভালো রাখা, কোনো রকম বিপদে আপদে আমাদের সামর্থ্য মতো তাদের পাশে এসে দাঁড়ানো। আমি গত বছর 2024 সালেও নতুন বছর শুরু হওয়ার সময় আমতলা থেকে, পৈলান থেকে ঘোষণা করেছিলাম যে আমরা বার্ধক্য ভাতা দেব, এবং সেই ঘোষণা অনুযায়ী 7ই জানুয়ারি 2024 সালে আমরা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 75,000 বয়োজ্যেষ্ঠ লোকেদের, প্রবীণদের বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকরা, কারোর 3 জন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে সরাসরি সেই টাকা পৌঁছে দিয়েছে। এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা মডেল। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল, এবং তাদের বলার অধিকারও আছে। আমরা এই যে সেবাশ্রয়, আজকে 2025 সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই। জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা একদিনে 30,000 টেস্টের টার্গেট নিয়ে প্রায় 50,000 টেস্ট করেছিলাম। টার্গেট নিয়েছিলাম 30,000, সেই টার্গেট ছাপিয়ে গিয়ে সেলফ টেস্টিং কিট আয়োজন করে, যেখানে সঙ্গে সঙ্গে কোভিডের রিপোর্ট প্রায় 10 মিনিটে নিজেই টেস্ট করে বোঝা যাচ্ছিল যে সে পজিটিভ না নেগেটিভ। তারপর তার সেরকম চিকিৎসার ব্যবস্থা, আইসোলেশনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি করেছি। এবং 10 দিনে আমরা পজিটিভিটি রেট 12% থেকে 2%-এ নামিয়ে এনেছিলাম। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে
থাকার, কাজ করার। বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের ফল। প্রায় 7,10,000-এর বেশি ব্যবধানে এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসায় আবদ্ধ করে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লিতে নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের সকলের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য রয়েছে। আমরা চেষ্টা করেছি যে সেই ভালোবাসার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই কৃতজ্ঞতার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই আশীর্বাদকে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, আমরা প্রতি বছর চেষ্টা করি। এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। দেখুন, আমি সবার কাছে অ্যাপিল করব যে এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন। কোনো রকম কোনো প্ররোচনায়, কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না। যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করুন, প্রশাসনকে খবর দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা, সভ্যতা, সংহতি বজায় রাখুন। কোথাও কোথাও যদি এমন ঘটনা ঘটে, আমি পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা লোককে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রং না দেখে সরকার ব্যবস্থা নিক। সরকার যেভাবে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে, আগামী দিনেও নেবে। কিন্তু 1-2-4টে ঘটনার জন্য সারা বাংলাকে কলুষিত করা বা কালিমালিপ্ত করা ঠিক নয়। নতুন বছরে সবার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সকলে মিলে যেভাবে আমরা একের পর এক এই সরকারের উন্নয়নমুখী প্রকল্প, কর্মসূচি, কর্মযোগ্য মানুষের কাছে পৌঁছেছি। বিগত 15 দিন আগে আবাসের প্রকল্পের টাকা আমাদের সরকার দিয়েছে। গরিব মানুষের পাশে গিয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আমার আবেদন থাকবে তারা যেন প্রত্যেকটা গরিব মানুষের কাছে গিয়ে আমাদের রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি তুলে ধরেন, মানুষের পাশে দাঁড়ান এবং যেই আর্থিক সংকটের মধ্যে পড়েও আমরা গরিব মানুষের উপর 10 পয়সার আর্থিক বাড়তি বোঝা বা ট্যাক্সের মতো কোনো রকম কোনো বোঝা না চাপিয়েও মানুষকে পরিষেবা দিয়েছি। এটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কোনো রাজ্য সরকার করতে পারেনি। 12-13 বছর, 14 বছরে 2011 থেকে 2025 10 পয়সার বাড়তি বোঝা আমাদের সরকার কোনো মানুষের উপর চাপায়নি। এটা নজিরবিহীন। একটা সরকার চাইলে তার রাজস্ব বাড়াতে 5 মিনিট সময় লাগে না। 2টো নোটিফিকেশন করবে, 4টে নতুন ট্যাক্স ঘোষণা করবে, মানুষকে শুষে ট্যাক্স তুলে নেবে, যেটা কেন্দ্রের সরকার করছে। সবার উপর জিএসটি, পপকর্নের উপর এখন জিএসটি। 5 মিনিটের কাজ, কিন্তু আমরা তো করিনি। আমরা কোনোদিন কোনো গরিব মানুষের উপর বাড়তি বোঝা চাপাইনি। আমরা কোনো গরিব মানুষকে বলিনি যে এই কর দিতে হবে, সেই কর দিতে হবে। এমনকি আমাদের অধীনে যে পুরসভাগুলো আছে, আমরা কোনো জলের উপর ট্যাক্স নিই না। প্রত্যেকটা অন্য রাজ্যে যে পুরসভাগুলো বা কর্পোরেশনগুলো রয়েছে বা পৌর সংস্থা রয়েছে, তারা সব জলের উপরও ট্যাক্স নেয়। সুতরাং সকলকে আমি অনুরোধ করব যে নতুন বছর সকলের ভালো কাটুক। ঈশ্বর, আল্লাহ সর্বশক্তিমান আপনাদের পরিবার পরিজন সকলকে ভালো রাখুক এবং এই বছরের আগামী প্রত্যেকটা দিন আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক।